আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। দ্রুত প্রত্যাবাসন সহ রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব, একটি জাতিকে নির্মূলের হাত থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগের তাগিদ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় শহীদ মারুফের বাবার সাক্ষ্যে হত্যাকাণ্ডের বর্ণনা, চোখে গুলিবিদ্ধদের বিষয়ে চিকিৎসকের সাক্ষ্য। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি নূরের সংশয়, বিদ্যমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নীলফামারীতে প্রকৃত জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবুজে সাজানোর উদ্যোগে সব স্তরের মানুষের অংশগ্রহণ। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন ও রাখাইনের শান্তি কার্যক্রম শুরু সহ রোহিঙ্গা সংকট সমাধানের ৭ দফা প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে চলা ৩ দিনের আন্তর্জাতিক সংলাপে তিনি বলেন, একটি জাতিকে সম্পূর্ণ নির্মূলের হাত থেকে রক্ষা করতে হলে বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মিয়ানমারের সামরিক বাহিনী সহ রাষ্ট্রের বিরূপ আচরণ ও গণহত্যা থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন কয়েক লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ সংকট সমাধানে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সংলাপ। অংশ নিয়েছেন ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংগঠন এবং রোহিঙ্গা প্রতিনিধিরা। সংলাপের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টা বলেন, একটি জাতিকে রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশের সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। এরপরেও ২০১৭ সালে এবং এরও আগে মানবিক কারণে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল। মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে। রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা। রাইট টু রিটার্ন to their own home and homeland has to be secured and sustainable return to their homes in Rakhine as soon as possible. রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুততার সঙ্গে নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি সহায়তা অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গাদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ নিশ্চিত করতে হবে। এই ইস্যুতে আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম স্থাপন করতে হবে। আসিয়ান সহ প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক মহলকে সহায়তা করতে হবে। জাতিগত নিধনের বিরুদ্ধে অবস্থান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক আদালতে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশে এখন ভালো পরিবেশ রয়েছে। এ কারণে সরকার নির্বাচনের সময় ঘোষণা করেছে। We have announced the time for election and the country has come to this. 1 বছর আগে দেশ এমন ছিল না। দেশ এখন স্থিতিশীল পর্যায়ে আছে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। এ কারণেই ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছি। সংলাপে জানানো হয়, ৩০শে সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন হবে। এতে অংশ নেবে ১৭০টি দেশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী শহীদ মারুফের বাবা আদালতকে জানিয়েছেন, গুলিবিদ্ধ মারুফকে মুমূর্ষ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে আহত স্থানটি বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখে পুলিশ।
পরে মারুফের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর বর্ণনা দিয়ে শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সবার বিচার চান বাবা মোহাম্মদ ইদ্রিস। জুলাই গণঅভ্যুত্থানে চোখে গুলিবিদ্ধের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক জাকিয়া সুলতানা। মাঝারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ৮ম দিনে সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের চিকিৎসক জাকিয়া সুলতানা নীলা। তিনি বলেন, ১৭ জুলাই থেকে ৫ই আগস্ট পর্যন্ত পেলেট ও বুলেটে বিদ্ধ অবস্থায় অসংখ্য রোগীকে আনা হয় হাসপাতালে। তাদের মধ্যে চিরতরে এক চোখের দৃষ্টি হারান ৪৯৩ জন, আর ২ চোখের আলো হারিয়েছেন ১১ জন। ৪৩ জনের সম্ভবত ২ চোখ নষ্ট হয়ে গেছে। অনেকে ২ চোখে খুব সামান্য দেখেন। ওনারা যে পরিসংখ্যানটা দিয়েছেন তাতে দেখা যায় ১,০০০-এরও বেশি গুলিবিদ্ধ ব্যক্তি চক্ষু চিকিৎসার জন্য তাদের কাছে উপস্থিত হয়েছেন। শিক্ষার্থী মারুফ পড়াশোনা করতেন বরিশালে। ছুটিতে বাবা মোহাম্মদ ইদ্রিসকে কাজে সহায়তা করতে ঢাকায় আসেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ১৯শে জুলাই রামপুরায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত মারুফের সাথে পুলিশের আচরণ বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা ইদ্রিস। পথে একটা জায়গায় তার ছেলেকে থামানো হয়, থামিয়ে রাইফেলের বাঁট দিয়ে খুঁচিয়ে ক্ষত স্থানটাতে আঘাত করা হয়, দেখা হয় যে সত্যি ক্ষত হয়েছে কিনা, এবং ওইখানে দেরি না হলে তার অনুমান যে ছেলেটা হয়তো বাঁচত। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং যারা গুলি করেছেন তাদের সকলের বিচার। সোমবার মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ৩ জন। মাঝারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রুকনুজ্জামানকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা হত্যার হুমকি দেওয়ায় মধ্যরাতে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বুয়েটের শিক্ষার্থীরা। পরে শিক্ষা উপদেষ্টা জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে ৩ ঘণ্টা পর সড়ক থেকে সরে যান তারা। বুয়েটের শিক্ষার্থীদের অভিযোগ, ডিপ্লোমা বিএসসি ইস্যুতে ডেস্কর নির্বাহী প্রকৌশলীর রুমে ডেকে বুয়েটের সাবেক শিক্ষার্থী রুকনুজ্জামানকে হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদে রাতেই মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যান শিক্ষার্থীরা। পুলিশের বাধার মুখে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে ভোর 4:30টার দিকে কর্মসূচি প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে যান বুয়েট শিক্ষার্থীরা। রুকনুজ্জামান ভাইকে হত্যার হুমকি প্রদানে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে 12 ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে। নবম গ্রেডে বিএসসি ডিগ্রি ছাড়া, বিএসসি ইঞ্জিনিয়ার ছাড়া, তথাকথিত ইঞ্জিনিয়ার ছাড়া কেউ নবম গ্রেডে পদোন্নতি পেতে পারবে না। ডাকসু নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদের, আবু বাকের মজুমদার ও আশরাফা খাতুন। বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের অপশাসন তুলে ধরে তারা বলেন, কেউ যদি আবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতো ফ্যাসিস্ট হতে চায় তবে তাদের ঠেকানোর সবচেয়ে বড় বিকল্প হতে পারেন এই প্যানেল সদস্যরা। প্যানেলটির নির্বাচনী ভাবনা নিয়ে আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সব নেতিবাচক কাজের বিরোধিতা, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া, অভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের পাশে থাকা এবং আগামীতে কেউ ফ্যাসিস্ট হতে চেষ্টা করলে তাদের দুর্গ ভেঙে দেওয়ার জন্য ডাকসু নির্বাচনে নিজেদের সবচেয়ে গ্রহণযোগ্য প্যানেল মনে করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ। সেক্ষেত্রে তাকে বেছে নিবে যাদেরকে তারা বিগত দিনে নিপীড়ন নির্যাতনের প্রতিরোধের জন্য তাদেরকে তারা পাশে পেয়েছে। নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের যে ইশতেহার থাকবে সেই ইশতেহারের প্রত্যেকটা দাবি আমরা আদায় করে নিয়ে আসার মতো ক্যাপাবিলিটি রাখি। দলীয় বিভাজনের প্রশ্নে কোনো মতবিরোধ বা বিভাজন নেই জানিয়ে তারা মনে করেন সবাই নিজ নিজ আদর্শের সাথেই আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই হলে যে আবাসন সিট সংকট, সেটা একটি কৃত্রিম সংকট। যারা এই ক্ষমতা এসেছিল কেউ এই বিষয়টাকে সমাধান করতে চায়নি, কারণ তারা জানে যদি এটাকে সমাধান করে ফেলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে। প্রথমত এই আবাসন সংকটটা আমরা নিরসন করব, তাহলে এই সিটের উপর বসে যে শিক্ষার্থীদের বাধ্য করে অপরাজনীতি করা সেটা কেউ করতে পারবে না। নতুন করে এখানে ফেসিবাদ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। জুলাই অভ্যুত্থানটা ছিল মূলত বৈষম্যবিরোধী ছাত্রান্দোলন প্ল্যাটফর্মের আন্ডারে, এবং এই প্ল্যাটফর্মে নানা ছাত্র সংগঠন এসে একসাথেই আন্দোলনটা করে। তো সবাই মিলে ঝিলে একটা প্ল্যাটফর্ম করে এবং এই প্ল্যাটফর্ম অভ্যুত্থান নেতৃত্ব দেয়। আর অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বাভাবিকভাবেই যে যার রাজনৈতিক আদর্শিক জায়গা থেকে সেটা সংগঠনে ফিরে যায় এবং রাজনৈতিক ইতিবাচক যে গণতান্ত্রিক চর্চা সেটাতে ফিরে যায়। গেস্টরুম, গণরুম কালচার ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ দায়মুক্ত বলেও তুলে ধরেন
প্যানেল সদস্যরা। মিথিলা নাসনীন, চ্যানেল আই, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তার মতে, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে যে ধরনের প্রস্তুতি ও কর্মকাণ্ড দরকার তা হচ্ছে না। বিদ্যমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আক্তার হোসেন। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে আস্থা অর্জনে সরকার ব্যর্থ হয়েছে। রাজনৈতিক সমঝোতা না হলে নির্বাচন নিয়ে সংকট কাটবে না বলেও মনে করেন তিনি। রাজনৈতিক কোনো সমঝোতা না তৈরি হয় এবং সরকার যদি এখানে ভূমিকা না নিতে পারে, তাহলে কিন্তু নির্বাচনে একটা সংকট তৈরি হবে। আমরা নির্বাচনের আগে এই কাঙ্ক্ষিত সংস্কারের একটা বাস্তবায়ন চাই। প্রশাসনের মধ্যে গত 1 বছরে চিহ্নিত দলকানা ব্যক্তিদেরকে পরিবর্তন করা, সেটা সচিব থেকে শুরু করে আপনার মাঠ পর্যায়ে ইউনো, ওসি, ডিসিএসপি যারাই আছেন না কেন, তাদেরকে পরিবর্তনগুলো করার পরে এবং নির্বাচনে যারা আমরা নির্বাচন চাই রাজনৈতিক দলগুলো, তারা সেই দায়িত্বশীল আচরণ করছে কিনা। কারণ আমি যদি অন্যের প্রচারে বাধা দিই, তাহলে তো এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হবেই। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতির অগ্রগতি তেমন নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য সরকারের যে ধরনের অ্যাক্টিভিটিস হওয়া দরকার, সেইটা আমার মনে হয় যে একটু কম দেখতে পাচ্ছি আমরা। কারণ নির্বাচনের আগে দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করতে হবে, বিভিন্ন ইস্যুতে তাদের মতামত শুনতে হবে, সরকারের প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। গত 1 বছরে ধরেন মাঠ পর্যায়ে যারা ডিসিএসপি, ইউনো, ওসি হিসেবে কাজ করছে, তাদের মধ্যে কিন্তু আমরা ওই পুরানো বৈশিষ্ট্যই দেখতে পাচ্ছি যে বড় বড় রাজনৈতিক দলকে তুষ্ট করে তারা কর্মকাণ্ড করছে এবং অনেক ক্ষেত্রে তাদের হাতে জিম্মি হয়ে যাচ্ছে। তাহলে এরকম একটা অন্তর্বর্তী সরকারের অধীনের প্রশাসন যদি এরকম হয়, তাতে কিভাবে ফেয়ার নির্বাচন করবে? প্রাথমিকভাবে নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিলেও সমমনা দলের জোটে যাওয়ার সম্ভাবনার কথাও জানালেন ভিপি নূর। বিএনপির জাতীয় সরকারের কাঠামো কেমন হবে দলটি তা পরিষ্কার করেনি বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে দেশ জুড়ে ব্যাপক সবুজায়নের অংশ হিসেবে নীলফামারীতেও বৃক্ষরোপণ করেছে প্রকৃত জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নানা প্রজাতির দেশীয় গাছের চারা। দেশকে সবুজে সাজানোর উদ্যোগে যুক্ত হচ্ছেন সব স্তরের মানুষ। আনোয়ার আলমের তথ্য ভিডিওচিত্রে আফরোজ হাসির রিপোর্ট। অগ্রযাত্রার নামে পরিবেশ বিরোধী উন্নয়ন আর দখল দূষণে বিপর্যস্ত বাস্তুতন্ত্র রক্ষায় সারা দেশের মতো নীলফামারীতেও সাড়া ফেলেছে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজ আন্দোলন। বাংলালিংকের সহায়তায় নিরাপদ আবাস নিশ্চিতের প্রত্যয়ে নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ আমরা লাগাই, এই গাছের কিন্তু নানা ধরনের উপকারিতা। তার মধ্যে একটি হচ্ছে বায়ু দূষণও কিন্তু এই গাছ কমিয়ে দেয়। রাস্তার ধারে এবং ঘনবসতি এলাকায় যদি বৃক্ষরোপণ করা হয়, তাহলে বায়ু দূষণ 30% কমে যায়। এই উপকারী গাছকে কিন্তু আমাদের লাগাতে হবে যেখানে পারি আমরা। সুতরাং আসুন বৃক্ষরোপণের মাধ্যমে আমরা সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ফলদ, বনজ ও ওষুধি সহ নানা জাতের দেশীয় গাছের চারা হাতে উচ্ছ্বাসী শিক্ষার্থীদের মুখে সবুজের বন্দনা। গাছ আমাদের অক্সিজেন দেয়, এই গাছ পেয়ে খুবই খুশি। আমাদের সবাইকে গাছ দেওয়ার মাধ্যমে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করা হচ্ছে। উত্তরাঞ্চল বিশেষ করে মরুভূমি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে, সে থেকে বাঁচতে হলে আমাদেরকে বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রকৃত জীবন ফাউন্ডেশন সুনিবিড়ভাবে জড়িত আছে এবং দীর্ঘ অনেক সময় ধরে কাজ করছে, এবং বাংলালিংক পরিবারের পক্ষ থেকে আমরা এই মহৎ কাজটার সাথে যুক্ত হতে পেরে আসলে গর্বিত। এমন উদ্যোগ পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল করবে বলছেন পরিবেশবাদী সহ বিশিষ্টজনেরা। শিক্ষার্থীরা এই গাছগুলো তারা নিয়ে গিয়ে তারা নির্দিষ্ট জায়গায় রোপণ করবে এবং সেটা পরিচর্যা করবে। প্রকৃতি সংরক্ষণ করার জন্য গাছের ভূমিকা অপরিসীম। আমরা চাই প্রত্যেকটি প্রতিষ্ঠান এগিয়ে আসুক, আসলে আমাদের
প্রকৃতি সংরক্ষিত হবে। নিরাপদ দেশ গড়তে কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই গাছেই আমাদের জীবন বাঁচাবে, সবুজ গাছ লাগাই জীবন বাঁচাই। শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হলো। আমরা আশা করি এই প্রক্রিয়া প্রতি বছরে অব্যাহত থাকবে। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রকৃতি বান্ধব উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি সবুজায়ন আন্দোলনকে বেগবান করার তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দেখছেন চ্যানেলের সংবাদ। এরপর জেনে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। গাজা ইসরায়েলি হামলায় 6 সাংবাদিক নিহতের ঘটনায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, যদিও এই ঘটনা তদন্ত করার এখতিয়ার জাতিসংঘ মহাসচিবের নেই, তারপরও ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। সোমবার গাজার আল নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় 6 সাংবাদিক সহ 21 জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে একজন আল জাজিরা সাংবাদিক। হাসপাতালে হামলার খবর পেয়ে ওই সাংবাদিকরা সেখানে গেলে দ্বিতীয় দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় 6 সাংবাদিক নিহত হন। সাংবাদিক হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সাংবাদিক সংগঠন। এরপর যা রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। ফসল উৎপাদনে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি হারাচ্ছে তার গুণাগুণ ও উর্বরতা, অথচ আমাদের খাদ্য উৎপাদনে মাটিকে সুরক্ষা করা সবচেয়ে জরুরি। ঠিক এই তাগিদেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক উদ্ভাবন করেছেন পরিবেশ বান্ধব জৈব ছত্রাকনাশক। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না। দেশে ফসল উৎপাদনে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত বালাইনাশক ব্যবহার হচ্ছে, ফলে দিনে দিনে হুমকির মুখে পড়ছে মানুষের স্বাস্থ্য ও পরিবেশ। গবেষণা বলছে, বর্তমানে ব্যবহৃত বালাইনাশকের মধ্যে ছত্রাকনাশকের হার প্রায় 45 থেকে 46%, কীটনাশক 33% এবং আগাছানাশক 20 থেকে 21%, যা পরিবেশে ছড়িয়ে সৃষ্টি করছে মারাত্মক দূষণ। এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক পরিবেশ বান্ধব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন। এটা যদি মাটিতে আমরা প্রয়োগ করি বা গাছে প্রয়োগ করি, তাহলে এটা উদ্ভিদের জন্য ক্ষতিকর যে ছত্রাক এর বিরুদ্ধে কাজ করে, এবং ফলে এটা আসলে এক ধরনের খুব ভালো একটা ছত্রাকনাশক হিসেবে আমরা এটাকে পেতে পারি। আর দ্বিতীয় যেটা, এটা যদি মাটিতে প্রয়োগ করি বা গাছেও প্রয়োগ করি, তাহলে এটা দ্বিতীয় ফাংশন, এটা সার হিসাবে এটা উদ্ভিদকে সাহায্য করে। নতুন এই উদ্ভাবন নিয়ে আশাবাদী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মানের একটি ল্যাব, এবং সেখানে হচ্ছে বায়োপেস্টিসাইড এবং বায়ো এজেন্ট দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার বা ফর্মুলেশন করার যে প্রক্রিয়া, সেই রিলেটেড মোটামুটি সব রকমের যন্ত্রপাতি আছে। আমরা আজকে বাংলাদেশে এই ধরনের পিজি ট্রাইকোডার্মার মতো এরকম ইন্টারন্যাশনাল মানের যে প্রোডাক্ট ফার্মারদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। পিজি ট্রাইকোডার্মা সারদের মাধ্যমে যে উৎপাদন করা হচ্ছে, ভবিষ্যতে যাতে আরও হাই পারফরমেন্স যে মাইক্রোবিয়াল কমিউনিটিগুলো আছে, এগুলো আরও আমরা আবিষ্কার করে নতুন নতুন যাতে ফাঞ্জিসাইডগুলো উৎপাদন করতে পারি, সেদিকেই আমরা লক্ষ্য রাখছি। এই জৈব ছত্রাকনাশক কৃষক পর্যায়ে পৌঁছাতে পারলে ফসলের উৎপাদন খরচ কমবে, বাড়বে ফলন, এমন দাবি গবেষকদের। জহির মুন্না, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অপরিকল্পিত উন্নয়ন ও বিলের বুকে বিভিন্ন স্থাপনা নির্মাণে চিরাচরিত বৈশিষ্ট্য হারাচ্ছে দেশের বৃহত্তম জলাভূমি চলন বিল। একসময় বছর জুড়ে পানি প্রবাহ থাকলেও বর্তমানে বর্ষা মৌসুমেই স্বাভাবিক প্রবাহ ফিরে পায় চলন বিল। এমন পরিস্থিতিতে দেশীয় প্রজাতির মাছ সহ বিলুপ্তির হুমকিতে জীববৈচিত্র্য। সম্প্রতি শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে ঘিরেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ফেরদৌস আপনার তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন মোশাহিদ রনি। দেশের অন্যতম প্রধান প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ বিল চলন বিল। বছর জুড়ে প্রবাহমান থাকত বলে এর নাম চলন বিল। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলা জুড়ে বিস্তৃত এই বিলে এখন বর্ষা এলেই পানি প্রবাহ বৃদ্ধি পায়। অপরিকল্পিত উন্নয়ন ও আগ্রাসনে ধুঁকছে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার অবলম্বন এই বিল। 5 দশকের ব্যবধানে
চিরায়ত চিত্র বদলে বিল হয়েছে সংকুচিত। যত্রতত্র পুকুর খনন ও চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহারে দেশীয় মাছের উৎপাদন হ্রাসের পাশাপাশি ধ্বংস হচ্ছে প্রাণ বৈচিত্র্য। ট্যাংরা ছিল, গোসিয়া ছিল, বাইমে আসিল, আর বোয়াল সব ধরনের মাছ আসিল। চায়না জাল না থাকলে ফেরে এসব মাছগুলো আগের মতনই হইতো। যখন জোয়ার একটু হয়তো পানি বৃদ্ধি হয়, বৃদ্ধি হলে মাছ বেশি হয়, পানির বৃদ্ধি কম হয়ে গেলে মাছের সংখ্যা কমে যায়। এদিকে শাহজাদপুরের বুড়িপোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প অনুমোদন পাওয়ায় চলছে আলোচনা সমালোচনা। এখানে শামুক ছিল, কাঁকড়া ছিল, সাপ ছিল, বিভিন্ন ধরনের বন্য প্রাণী ছিল। বিভিন্ন ধরনের বাঁধ নির্মাণ, চলন বিলের মধ্য দিয়ে রেল লাইন তৈরি হয়েছে, বিভিন্ন স্লুইস গেট তৈরি হয়েছে, মানুষ পুকুর তৈরি করেছে, বাড়িঘর তৈরি করেছে, এছাড়াও নানান রকম অবকাঠামো তৈরি হয়েছে। পরিবেশবাদীরা ক্যাম্পাসের জায়গাকে চলন বিলের পানি প্রবাহ উৎস দাবি করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ভবিষ্যতে পরিবেশ রক্ষায় কাজ করবেন তারা। উন্নয়ন করতে গেলে পরিবেশ কিছু ক্ষতিগ্রস্ত হয়, দুইটার মধ্যে একটা ব্যালেন্স বা ভারসাম্য মানতে হবে। আমরা 100 একরের মধ্যে 23 একর জায়গা রেখেছি 2টা লেক এবং পুকুরের জন্য। পরিবেশ বিঘ্নিত হয় এমন যে কোনো কাজ কেউ করতে পারবো না, আমাদের বিশ্ববিদ্যালয় সেখানে আমরা ভ্যানগার্ড হয়ে দাঁড়াবো। পরিবেশ প্রতিবেশ রক্ষা ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে চলন বিল সহ জলাভূমি রক্ষার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটায় মধ্যে সুজি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্রুত প্রত্যাবাসন সহ রোহিঙ্গা সংকট সমাধানের প্রধান উপদেষ্টার 7 দফা প্রস্তাব, একটি জাতিকে নির্মূলের হাত থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগের তাগিদ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় শহীদ মারুফের বাবার সাক্ষ্যে হত্যাকাণ্ডের বর্ণনা, চোখে গুলিবিদ্ধদের বিষয়ে চিকিৎসকের সাক্ষ্য। ফেব্রুয়ারিতে নির্বাচনে গণ অধিকার পরিষদ সভাপতি নূরের সংশয়ে বিদ্যমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নীলফামারীতে প্রকৃতি জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবুজে সাজানোর উদ্যোগে সব স্তরের মানুষের অংশগ্রহণ। প্রিয় দর্শক, এ ছিল চ্যানেলের সংবাদ এখন করার জন্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।